অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 8-এর অঙ্ক বইয়ের 100 পাতার কোষে দেখি 10.1 অনুশীলনীর যে পাটিগণিতের ত্রৈরাশিক পদ্ধতিতে যে অঙ্কগুলি আছে, দেখো এই অঙ্কগুলি আমি আজ তোমাদের দেখিয়ে দেব। তো এই অঙ্কগুলো খুবই সোজা, একটু মনোযোগ দিয়ে দেখো, পুরোটাই বুঝতে পারবে। ওকে, তো ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, তোমরা আমার পাশে থাকো। তো এই চ্যানেলের মাধ্যমে অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করবে এবং অল বাটনটিও ক্লিক করে রাখবে। ওকে, তো দেখো এখানে তোমাদের যে ত্রৈরাশিক পদ্ধতিতে অঙ্কগুলি করতে বলছে, তার এই প্রথম অঙ্কটা দেখো কি বলছে, এবং খুবই সহজ অঙ্ক, পড়েই বুঝতে পেরে যাবে যে কি হতে চায়। বলছে দেখো, আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন, অর্থাৎ 15 কেজি চালের দাম 390 টাকা। ওকে, যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে কত টাকা খরচ করতেন? এই ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করতে বলছে। অর্থাৎ তোমার এখান থেকে কি জানতে চাইছে, তোমাকে আসলে কি প্রশ্ন করেছে? তোমাকে প্রশ্ন করেছে যে বাবা কত টাকা খরচ করতেন যদি 17 কিগ্রা চাল কিনতো। তাহলে জানতে চাইছে যে বাবা কত টাকা খরচ করতেন, অর্থাৎ তোমার এখান থেকে টাকা জানতে চাইছে। ওকে, তাই এই অঙ্কগুলি যে ছক করবে, যেটা তোমার জানতে চাইবে সেটাকে ডান দিকে রাখবে, আর যেটা জানতে চাইবে না সেটা তোমার বাঁ দিকে থাকবে। ওকে, আর এখানে দেখো তোমার দুটো একক দিয়ে অঙ্ক দিয়েছে, এক হচ্ছে টাকা আর দ্বিতীয় হচ্ছে কত কিগ্রা চাল। ওকে, কিগ্রাও লিখতে পারো বা চাল লিখতে পারো। ক্লিয়ার? তো দেখো এই অঙ্কটা কিভাবে করছি। তুমি প্রথমেই লিখবে গণিতের ভাষায় সমস্যাটি। সমস্যাটি কি, তোমার কি জানতে চাইছে? টাকা জানতে চাইছে, তাই টাকাটা তুমি ডান দিকে লিখবে। ওকে, আর চাল বা কিগ্রাটা তুমি বাঁ দিকে রাখো। ওকে, প্রথমে আমাকে কি বলছে? 390 টাকায় 15 কিগ্রা চাল কিনেছে, অর্থাৎ কটাটাকে ঘুরিয়ে বললে কি আসছে? যে 15 কিগ্রা চালের দাম 390 টাকা। যদি 17 কিগ্রা চাল কিনতো, ওকে, তাহলে কত টাকা বাবাকে খরচ করতে হতো? তাহলে 17 কিগ্রা চালের দাম কত, এটাই তোমার আসল সমস্যার ছক। ওকে, এবারে দেখো এই ছক অনুসারে তোমাকে বুঝে নিতে হবে যে এটা ব্যস্ত সমানুপাতি না সরল সমানুপাতি। দেখো, যখন এই যে দুদিকে এরকম ছক হবে, ধরো এই দিকে হলো টাকা আর এদিকে হলো চাল। ওকে, দুদিকে এই রকমের যখন ছক হবে, যদি দেখো এদিকে বেশি হচ্ছে এদিকেও বেশি হতে চাই, তখন জানবে এটা সরল সমানুপাত, অর্থাৎ দুদিকেই যদি এক হয়। যদি দেখো এদিকে কম হচ্ছে এবং এদিকেও দেখো কম হতে চাই, তখনও তোমার এইটা হয়ে যাবে সরল সমানুপাত। ওকে, আর যদি ওলট পালট হয়, অর্থাৎ ধরো এই দিকে হচ্ছে আমার বেশি আর এদিকে তোমার কম হতে চাই, অর্থাৎ ধরো একটা পুকুর কাটছে, 10 জন লোক একটা পুকুর কাটতে 20 দিন সময় লাগে, সেখানে যদি আমি 30 জন লাগিয়ে দিই, তাহলে লোক আমি বেশি করে দিলাম, বাড়িয়ে দিলাম, কিন্তু তাহলে আমার দিন আমার কম লাগবে। অর্থাৎ যখন এরকম ওলট পালট হবে, বা এদিকে কম এই দিকে বেশি ওলট পালট হচ্ছে, তখন এটা হবে ব্যস্ত সমানুপাত। ওকে, ক্লিয়ার? তাহলে বিষয়টা বুঝতে পারলে। এবারে যদি তোমার সরল সমানুপাত হয়, তাহলে ছকটা কি করবে? দেখো এইভাবে 4টে ছক হয়, তখন তুমি এরকম দয়ের মতো করবে, অর্থাৎ সরল সমানুপাত তুমি দ করবে। মানে এটা 1, এইটা 2, এটা 3, এটা 4, অর্থাৎ এখানে 1, এটা 2, এটা 3, এটা 4। বোঝা গেল? আর যদি ব্যস্ত সমানুপাত হয়, তখন ঘরের এরকম ছাউনির মতো করতে হয়, অর্থাৎ এইটা 1, এইটা হয়ে যাবে 2, এটা 3, এটা 4। ক্লিয়ার? এই ধরনের ধরো এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই 4টে সংখ্যা থাকবে, তার মধ্যে নাম 1, 2 করে বুঝে নিতে হবে। ওকে, তো চলো এবারে অঙ্কতে কি বলছে দেখো। এখানে দেখো চাল 15 থেকে 17 কিগ্রা হয়ে গেছে, চাল বেড়ে গেছে, তাহলে টাকাও বেশি লাগবে, অর্থাৎ এদিকেও বেশি হলো এদিকেও বেশি। দেখো দুদিকে যদি বেশি হয় সরল সমানুপাত, তাহলে তুমি এখানে লিখে দাও যে অতএব চাল ও শর্টে একদম খুব তাড়াতাড়ি লিখে দিতে হবে, টাকার মধ্যে সরল সমানুপাত বা সরল সম্পর্ক। আগে লেখো সরল সম্পর্ক, তাহলে সরল সম্পর্কে আছে, তাহলে লেখো যে অতএব সরল সমানুপাত সমান সরল সমানুপাত সমান সরল সমানুপাত। দেখো আমি দয়ের মতো করতে বলেছি, অর্থাৎ উপরেরটা 1, অর্থাৎ এইটা 1, এইটা 2, এটা 3, এটা 4। তাহলে প্রথমে 1 হচ্ছে 15টা, তারপরে ইসডু দেবে 17 2 নম্বর পদে থাকবে, তারপরে আমি 4টে পুটকি সমানুপাত দেবে, 3 নম্বরে 390 থাকবে,
আর 4 নম্বরে দেখো এই জিজ্ঞাসা চিহ্ন। তুমি অবশ্যই সমস্ত অঙ্ক এই 4 নম্বরে আসল যে প্রশ্নটা জানতে চাইছে সেটাই জিজ্ঞাসা চিহ্নটা 4 নম্বরেই রাখবে। ওকে, এবারে দেখো এইগুলো কিভাবে সম্পর্কিত থাকে, প্রথম চতুর্থ আর দ্বিতীয় তৃতীয়, অর্থাৎ দ্বিতীয় তৃতীয় একসঙ্গে বসবে, যেহেতু চতুর্থটা বার করছি প্রথমটা নিচে বসে কাটাকাটি হয়ে যাবে। ওকে, তাহলে লেখো যে অতএব নির্ণেয়, যেহেতু টাকা বার করছি তো লেখো টাকা সমান কি আসবে, তাহলে দেখো চতুর্থটা যেহেতু বার করছি তাহলে প্রথমটা আমার নিচে আসবে আর দ্বিতীয় তৃতীয়টা উপরে চলে যাবে, অর্থাৎ 17 গুণিত 390 হয়ে যাবে। ওকে, তো এটা এবার কাটাকাটি করো, যদি 15 দিয়ে কাটো দেখো 15 2 30, পরে থাকছে 9, 9 আর 0 90, 15 6 90, বা 5 দিয়েও কেটে কেটে ছোটো ছোটো করে কাটতে পারবে। এটা তাহলে দেখো 17 দিয়ে যদি এটা গুণ করে দাও উত্তর মিলে যাবে। দেখো 17 6 102, 102-এর 2 বসবে, 10 হাতে থাকবে, 17 2 34 আর 10 44, অর্থাৎ দেখো 442 টাকা। তাহলে বাবা কত খরচ করতেন, লিখিত অঙ্ক, লিখিত উত্তর দিয়ে দাও যে অতএব 17 কিগ্রা চাল কিনতে বাবা 442 টাকা খরচ করতেন। ক্লিয়ার? তাহলে দেখো খুবই ইজি অঙ্ক, ছকটাকে ঠিক সাজাতে হবে, দুদিকেই যদি দেখো বেশি বেশি হচ্ছে সরল সম্পর্ক, সরল সমানুপাত দয়ের মতো করবে, আর যদি দেখো ব্যস্ত সমানুপাত অর্থাৎ ওলট পালট হচ্ছে তাহলে এরকম ঘরের ছাউনির মতো করবে। তাহলে এই ছকটা কোথায় করবে, এই যে ঘরের ছাউনির মতো, অর্থাৎ 1 2 3 4 এইখানে সাজাবে এই সিস্টেমে, তাহলেই তুমি উত্তর পেয়ে যাবে। ওকে, নেক্সট দুইটা কি বলছে দেখো, ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করলেন, অর্থাৎ দেখো 20 মিটার কাপড়ে 4টি জামা তৈরি করেছেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে। ওকে, অর্থাৎ দেখো 4টি জামা তৈরি করতে 20 মিটার কাপড় লেগেছে, তো 12টি জামা তৈরি করতে কত মিটার কাপড় লাগবে তোমার থেকে জানতে চাইছে কত মিটার কাপড় লাগবে, অর্থাৎ এই মিটারটা তুমি ডান দিকে লিখবে আর জামা তুমি বাঁ দিকে লিখবে। ওকে, তো ছকটা তৈরি করো, দেখো এইভাবে লিখবে গণিতের ভাষায় সমস্যাটি। তো ছকটি তোমার ডান দিকে আসবে, দেখো মিটার, যেটা তোমার থেকে জানতে চাইছে যে এত মিটার আমার কাপড় কিনতে হবে, আর এটা জামা। ওকে, জামা আর মিটার দিয়ে তোমার এখানে অঙ্ক দিয়েছে। তো 4টি জামা তৈরি করতে 20 মিটার কাপড় লেগেছে, তো 12টি জামা তৈরি করতে কত মিটার কাপড় লাগবে। তাহলে দেখো 4 নম্বরে আমি জিজ্ঞাসা চিহ্ন লিখলাম। এবারে দেখো এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, দেখো 4টি জামা থেকে 12টি জামা হয়েছে, অর্থাৎ জামা বেড়ে গেছে, জামা যেহেতু বেশি হয়ে গেছে তাহলে কাপড়টা বেশি মিটার কাপড় কিনতে হবে, তাহলে এদিকেও হলো বেশি এদিকেও হচ্ছে বেশি, দুদিকেই যদি বেশি বেশি বা এক হয় তাহলে এটা সরল সম্পর্ক। তো এটাও লিখে দাও যে অতএব জামা ও মিটার কাপড়, ওকে, বা কাপড়ের মধ্যে, মিটার কাপড়ের মধ্যে এটা কি সম্পর্ক, সরল সম্পর্ক, দুদিকেই দেখো বাড়ছে। ওকে, সরল সম্পর্ক, যেহেতু এটা সরল সম্পর্ক হলো তাহলে এটা সরল সমানুপাতি হবে। তো এবার লেখো যে সরল সমানুপাতি, সরল সমানুপাতিটা আমার দয়ের মতো হয়, অর্থাৎ প্রথমে এইটা তারপরে 12, অর্থাৎ প্রথমে 4:12 সমানুপাত, তৃতীয় নম্বরটা হচ্ছে 20, তারপরে এই চতুর্থ নম্বরটা জিজ্ঞাসা চিহ্ন, যেহেতু চতুর্থটা বার করছি তাহলে প্রথমেটা আমার নিচে আসবে, অর্থাৎ নির্ণেয় কাপড় বা মিটার লেখো যে অতএব নির্ণেয় কাপড়। ঠিক আছে, নির্ণেয় কাপড় আমার কতটুকু লাগছে, তাহলে দেখো প্রথমটা আমার নিচে আসবে আর দ্বিতীয় তৃতীয়টা উপরে যাবে, 12 গুণিত 20। দেখো 4 দিয়ে যদি 12কে কাটো 4 3 12, তাহলে কত হচ্ছে দেখো 20 3 60 মিটার, অর্থাৎ 60 মিটার কাপড় কিনতে হবে। তো সহজে লিখে দাও যে অতএব ভেঙ্কট মামাকে 60 মিটার কাপড় কিনতে হবে। ওকে, তাহলে দেখো এটা খুবই ইজি, 60 মিটার তোমার উত্তর হয়ে গেল। তাহলে ছকটা বানাতে পারলেই, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক বুঝতে পারলেই অঙ্কটার মধ্যে আর কিচ্ছু নেই। ওকে, নেক্সট 3-টা কি বলছে দেখো, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে, অর্থাৎ একটা পুকুর কাটতে, দেখো এটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম পুকুরের বিষয়ে, তাহলে এখানে একটা পুকুর কাটতে 30 জন লোক 15 দিন সময় নেয়, তো যদি 25 জন লোক
পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ হতো। তাহলে 30 জন যদি 15 দিন সময় নেয় তো 25 জন কত দিন সময় নেবে, এই যে দিনটা তোমার উত্তর জানতে চাইছে। তাহলে দিনটা তোমার ডান দিকে থাকবে আর জোনটা বাঁ দিকে থাকবে। ওকে, তো ছকটি করো। তাহলে দেখো গণিতের ভাষার সমস্যাটি ডান দিকে লিখবে দিন আর বাঁ দিকে লেখো জোন। ওকে, প্রথম কথাটি বলেছে দেখো 30 জন 15 দিন সময় নেয়, তো লেখো 30 জন 15 দিন সময় নেয়। ওকে, ঠিক দিনের সংখ্যাটা দিনের দিকেই থাকবে আর জোনের সংখ্যাটা জোনের দিকেই থাকবে। ওকে, এই 30 যেন দিনের দিকে না হয়, কারণ বলেছে 30 জন, তাহলে জোনের দিকেই থাকবে। ক্লিয়ার? তারপরে বলছে 25 জন কতদিন সময় লাগবে। এখানে দেখো 25 জন কতদিন সময় নেবে। এখানে এবার বিষয়টা বোঝো, আমার জোন দেখো 30 থেকে 25 হয়ে গেছে, অর্থাৎ কমে গেছে। লোক যদি কমিয়ে দেওয়া হয় তাহলে পুকুরটা বেশি দিন ধরে কাটবে। অর্থাৎ এদিকে দেখো একটা ছোট করে বলছি, কে মানে কমে গেছে, তাহলে জোন আমার কমে গেছে, তাহলে দিন আমার কি লাগবে, বেশি লাগবে। বোঝা গেল? তাহলে দেখো কম বেশি ওলট পালট হলো, তাহলে এটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে লেখো যে অতএব জোন ও দিনের মধ্যে এটা কি সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্কে আছে। ওকে, ব্যস্ত সম্পর্ক। কেন ব্যস্ত সম্পর্ক, কারণ এদিকে কমছে এদিকে বাড়ছে, এদিকে দেখো জোন কমে গেছে, তো তাহলে দিন তো আমার বেশি দিন সময় লাগবেই। সেই জন্য বুঝতে পারছো যে একটা যদি পুকুর কাটে লোক যদি আমি কমিয়ে দিই তাহলে তো আমার বেশি দিন ধরে পুকুরটা কাটতে হবে। ওকে, তাহলে ওলট পালট হচ্ছে, তাই এটা ব্যস্ত সম্পর্ক। যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক হলো তাই এটা হবে ব্যস্ত সমানুপাত। ওকে, তো লেখো অতএব ব্যস্ত সমানুপাত সমান। তাহলে ব্যস্ত সমানুপাতটা কী হবে, বলেছি ব্যস্ত সমানুপাত এরকম ঘরের ছাউনির মতো করতে হয়, অর্থাৎ এই নিচেরটা তখন তোমার 1 হয়ে যাবে। অর্থাৎ আগে হবে 25, তারপরে দ্বিতীয় হবে 30, তারপরে 4টে পুটকি অর্থাৎ সমানুপাত, তৃতীয় হবে এই 15, আর চতুর্থ হবে এই জিজ্ঞাসা চিহ্ন। তৃতীয় চতুর্থ ঠিকই আছে, অর্থাৎ সরল সম্পর্কে উপরেরটা প্রথম হয় আর এইটা দ্বিতীয় হয়, আর ব্যস্ত সম্পর্কে নিচেরটা প্রথম হয় উপরেরটা দ্বিতীয় হয়। ব্যাস, এই বিষয়টা বুঝলেই হয়ে যাবে। তো এবারে তাহলে নির্ণেয় দিন বার করে নাও, যে অতএব নির্ণেয় দিন। তাহলে নির্ণেয় দিন একই নিয়ম, আমি দেখো 4 নম্বরটা বার করছি, অর্থাৎ প্রথমেরটা আমার নিচে থাকবে, দ্বিতীয় তৃতীয় উপরে চলে যাবে, অর্থাৎ তৃতীয় 30 গুণিত 15। দেখো 5 দিয়ে কাটছি, 5 5 25, 5 3 15, 5 6 30, তাহলে সমান দেখো 6 আর 3 বেঁচে রয়েছে, তাহলে 6 3 18 দিন। বোঝা গেল? তাহলে কত দিন সময় নেবে, তো লিখে দাও যে অতএব, সহজে লিখে দাও যে 18 দিন সময় নেবে কাজ শেষ করতে বা পুকুর কাটতে, কাজ শেষ করতে। ওকে, এরপর 4 নম্বরটা কী বলছে দেখো, কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। অর্থাৎ গাড়ি 40 কিমি বেগে চালিয়ে 5 ঘন্টায় পৌঁছলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো। তো তোমার থেকে এখানে জানতে চাইছে কত সময় লাগতো। তাহলে সময়টা অর্থাৎ ঘন্টাটা তোমার ডান দিকে থাকবে আর কিমিটা বাঁ দিকে থাকবে। আর এখানে দেখো অঙ্কটি পড়ে কী বুঝলে, 40 কিমি বেগে গেলে 5 ঘন্টায় যেতে পারে, তো 50 কিমি বেগে গেলে কত ঘন্টায় যেতে পারে, এটাই তোমার ছক হবে। তো দেখো, তো এখানে তুমি ডান দিকে রাখো সময় বা ঘন্টা আর কিমি। ওকে, তো দেখো 40 কিমি বেগে কাকিমা গেলে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছয়। যদি 50 কিমি বেগে গাড়ি চালিয়ে যায় তাহলে কত ঘন্টায় যাবে। দেখো গাড়ির গতিবেগ যদি বাড়িয়ে দেয় তাহলে খুব অল্প সময়েই চলে যাবে, সাধারণ বুদ্ধিতে এটাই বুঝতে পারছো। তাহলে এখানে দেখো বেগ আমার বেড়ে গেছে আর ঘন্টা আমার কমে যাবে। ওকে, তাহলে ওলট পালট হচ্ছে, তাহলে এটাও তোমার ব্যস্ত সম্পর্ক। ওকে, তো লিখবে যে অতএব কিমি ও ঘন্টার মধ্যে ব্যস্ত সম্পর্ক। ওকে, যেহেতু ব্যস্ত সম্পর্ক হলো তাহলে এটা ব্যস্ত সমানুপাত হবে। তো লেখো ব্যস্ত সমানুপাত সমান। তাহলে ব্যস্ত সমানুপাত কী হবে, এটাও দেখো ব্যস্ত সমানুপাত ছাউনির মতো হয়, অর্থাৎ এটা তোমার প্রথম হবে তারপরেই হবে 40। ওকে, সমানুপাত 5 হবে তৃতীয় পদ আর জিজ্ঞাসা চিহ্ন হবে চতুর্থ পদ। ওকে, তাহলে দেখো চতুর্থ পদ বার করব, প্রথমটা আমার নিচে থাকবে, তাহলে নির্ণেয় ঘন্টা। তো লেখো অতএব নির্ণেয় ঘন্টা সমান। তাহলে দেখো 50টা আমার নিচে থাকবে, দ্বিতীয় আর তৃতীয়টা উপরে যাবে, অর্থাৎ 40 গুণিত 5। ক্লিয়ার?
দেখো একটা শূন্য কেটে দিলাম, আর এই 5 5 কেটে গেল, অর্থাৎ শুধু পড়ে রয়েছে দেখো 4 ঘন্টা। তাহলে কাকিমা 50 কিমি বেগে গেলে 4 ঘন্টায় পৌঁছতে পারবে। তা লিখে দাও যে অতএব তিনি 4 ঘন্টায়, ঠিক আছে, মামার বাড়ি পৌঁছবে। ঠিক আছে, ব্যাস। বা এইভাবেও লিখতে পারতে যে তিনি মামার বাড়ি পৌঁছতে 4 ঘন্টা সময় নেবে। ক্লিয়ার? তাহলে খুব সোজা। নেক্সট, এবার 5এরটা কী বলছে? মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন অন্য জায়গায় চলে গেলেন। অর্থাৎ দেখো এই 5, 6, 7 এই তিনটে কিন্তু এই অনুশীলনীর খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই তিনটে ভালো করে তোমাকে বুঝে নিতে হবে, এই তিনটেই তোমার আসবে। তারপরে কি বলছে দেখো, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে। আমার এখানে কত দিন জানতে চাইছে, এটা আমার ডান দিকে থাকবে, আর জন বা লোকটা আমার বাঁ দিকে থাকবে। আর এখানে দেখো তথ্যটা বুঝতে হবে। তুমি ভাববে এখানে 4000, এখানে 9, এখানে 3 দিন, আর এখানে 1000 জন দিয়েছে, তাহলে 4টে তো সংখ্যা দিয়ে দিয়েছে, 4 জায়গায় বসে যাবে না, যোগ বিয়োগ হবে। কী হবে দেখো, 5এর অঙ্কটা আছে, এখানেই তোমার মেন কাজ। তোমার জানতে চাইছে কত দিন চলবে, অর্থাৎ দিনটা ডান দিকে রাখতে হবে, আর এখানে জোনটা আমার বাঁ দিকে রাখতে হবে। এবারে দেখো এখানেই তোমার যোগ বিয়োগ করে আসল ছকটা বানিয়ে নিতে হবে, তাহলেই উত্তরটা তোমার বা অঙ্কটা সহজ হয়ে যাবে। কি বলছে প্রথমে দেখো, 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। ক্লিয়ার? তারপরে বলছে 3 দিন পর, এখানে একটু বুঝে নিতে হবে। 3 দিন পর মানে 4000 জন 3 দিনের খাবার খেয়ে নিয়েছে, তাহলে বাকিটুকু যে খাবার আছে সেটা কত দিনের আর আছে? তাহলে এই 9 থেকে 3 বিয়োগ করে দাও, দিলে দেখো আর 6 দিন চলবে। তাহলে 4000 জন লোকের আর 6 দিন চলতো, এই বিষয়টা বুঝে নিতে হবে। তারপরে বলছে দেখো এই 3 দিন খাবার পর আবার 1000 জন চলে গেছে, তাহলে 4000 জন ছিল, 1000 জন চলে গেলে আর কতজন পড়ে রয়েছে? 3000 জন। তাহলে সেটাও দেখো বিয়োগ করে দেখাও। 4000 জন ছিল, সেখান থেকে তোমার 1000 জন চলে গেছে, তাহলে তোমার আর পড়ে রয়েছে ওখানে 3000 জন। তাহলে এই 3000 জনের কতদিন চলবে, এটাই দেখো তোমার আসল ছক। মানে অঙ্কটা কি? অঙ্কটা এটাই দাঁড়ালো যে 4000 জনের 6 দিন চলে, তো 3000 জনের কদিন চলবে, এটাই তোমার মেন অঙ্ক। এবারে দেখো 4000 জন থেকে 3000 জন হয়ে গেছে, অর্থাৎ লোক আমার কমে গেছে। 4000 জন যদি 6 দিন ধরে খাবারটা খেত, তাহলে লোক যখন কমে গেছে তারা তাহলে বেশি দিন ধরে খাবে, তাহলে লোক এদিকে দেখো কম হয়ে গেছে, দিন এদিকে বেশি হবে, তাহলে কম বেশি ওলট পালট আছে, তাহলে এটাও তোমার ব্যস্ত সম্পর্ক। তো লিখে দাও যে অতএব জন ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ওকে, তারপরে লেখো, তাহলে যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক হলো, তাহলে ব্যস্ত সমানুপাত, তো লেখো অতএব ব্যস্ত সমানুপাত সমান, তাহলে ব্যস্ত সমানুপাত কী হবে? তাহলে আগেই 3000টা হবে, তারপরে ইজডু 4000 হবে, তারপরে কি আসবে? সমানুপাত 6, তা এরপরে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ছকটা বুঝতে পারলে দেখো ছাউনির মতো করলাম। ক্লিয়ার? তাহলে লেখো যে অতএব নির্ণেয়, কি জানতে চাইছে? দিন, তো লেখো দিন সমান, এখানে দেখো কে নিচে থাকবে? 4 নম্বরটা বার করছি, অর্থাৎ প্রথমেটা আমার নিচে থাকবে 3000 নিচে, ওপরে থাকছে এই 4000 গুণিত 6। ক্লিয়ার? দেখো 3টে শূন্য কেটে দিলাম, অর্থাৎ 1000 দিয়ে কাটলাম, 1000 4 4000, 1000 3 3000। ক্লিয়ার? এবার দেখো 3 দিয়ে 6কে কাটলে 3 2 6, তাহলে উপরে পড়ে রয়েছে 4 আর 2, 4 2 8, দেখো 8 দিন চলবে। তাহলে উত্তরটা লিখে দাও, অর্থাৎ যে অতএব অবশিষ্ট খাদ্যে কদিন চলবে? 8 দিন চলবে। এত সহজেও উত্তর লিখে দিতে পারো, বা লাইন ধরে পুরো লিখতেও পারো যে যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর 8 দিন চলবে, পুরোটাও লিখতে পারো, কোনো অসুবিধে নেই। তাহলে দেখো এই অঙ্কগুলো খুবই সোজা, ছকটা বুঝে নিতে হবে, কোন সম্পর্কে আছে বুঝে নিতে হবে, সমানুপাতটা ঠিকঠাক বুঝিয়ে দিতে হবে, সাজিয়ে লিখতে হবে, আর উত্তর বার করলেই হয়ে যাবে। তাহলে এটা খুব ইজি অঙ্ক। নেক্সট 6টা কী বলছে দেখো, নসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারে। অর্থাৎ খুব সহজে শুধু বুঝে নাও যে 42 জন 24 দিনে চাষ করতে পারে।
ওকে, কিন্তু চাষের মরশুমে মানে যখন চাষ করবে ঠিক তখনই 6 জন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন, তাহলে 6 জন আর আসেনি, তাহলে 42 জন 24 দিনে করতে পারতো। তো 6 জন যদি না আসে তাহলে কতজন এসেছে? 42 থেকে 6 বাদ দিলে 36 জন, তাহলে 36 জন কত দিনে কাজ করবে, এটাই তোমার কাজ। আর এখানে তোমার জানতে চাইছে দেখো খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে, তাহলে তোমার দিন জানতে চাইছে, অর্থাৎ দিনটার ডান দিকে রাখবে। ওকে, তো চলো তাহলে এখানেও ছকটি কী করবে, এদিকে লিখবে দিন আর বাঁদিকে লেখো জন। কথাটা কি বলছে? 42 জন 24 দিনে জমিটা চাষ করে দিতে পারে। ঠিক চাষের সময়ই 6 জন আসেনি, তাহলে 42 থেকে 6 জন বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে দেখো 36 জন। এই 36 জন কত দিনে চাষটা করে দেবে, এটাই আমার অঙ্ক। ওকে, তো এখানে এবার কি করবে, তো এটা কি সম্পর্কে দেখো, জন আমার যেহেতু এখানে কমে গেছে, তাহলে আমার দিনটা কি হবে, বেশি লাগবে। তো এটাও দেখো কম বেশি ওলট পালট হচ্ছে, তাহলে এটাও ব্যস্ত সম্পর্ক। তো লেখো জন ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ওকে, আশা করি সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কীভাবে বার করতে হয় বুঝতে পেরেছো। যেহেতু ব্যস্ত সম্পর্ক বেরিয়েছে তো ব্যস্ত সমানুপাত, তো লেখো অতএব ব্যস্ত সমানুপাত সমান কি দাঁড়াচ্ছে, তাহলে আগে হবে দেখো 36, তারপরে হবে 42, তারপরে সমানুপাত 24 জিজ্ঞাসা চিহ্ন। খুব সোজা, 36 নিচে থাকবে। তো লেখো অতএব নির্ণেয় দিন সমান কি আসছে দেখো, ওপরে থাকছে 42 আর 24, আর নিচে এই 36টা নেমে আসবে। কাটাকাটি করে 6 দিয়ে, 6 4 24, 6 6 36, আবার দেখো এদিকে 6 7 42, তাহলে কি দাঁড়াচ্ছে 7 4 28, অর্থাৎ 28 দিন সময় নেবে। ক্লিয়ার? তাহলে উত্তরটা লিখে দাও, যে খুব সহজে লিখে দাও কতদিন সময় লাগবে, অর্থাৎ লিখে দাও অতএব জমি চাষ করতে 28 দিন সময় নেবে বা সময় লাগবে। ওকে, যেহেতু দেখো এটা লিখিত অঙ্ক, তাহলে একটা এরকম লিখিত উত্তর দিতে হবে। ওকে, তাহলে দেখো অঙ্কগুলো খুবই সোজা। নেক্সট, এরপর সাথেটা কি বলছে দেখো, একটি কারখানায় 1000টি যন্ত্র তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। ওকে, অর্থাৎ 1000টি যন্ত্র তৈরি করতে 16টি মেশিন 27 দিন সময় নেয়। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে ওই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে। অর্থাৎ এখানে তোমার দিন উত্তর জানতে চাইছে, আর এখানে বলছে দেখো ওই একই সংখ্যক যন্ত্রাংশ মানে এই 1000টাই যন্ত্র তৈরি করতে, অর্থাৎ দেখো এই 1000-এর আর কোনো কাজ নেই। ওকে, আগে 1000টা যন্ত্র তৈরি করতো, এখনও 1000টা যন্ত্র তৈরি করবে, তাহলে উপরে 1000 নিচে 1000 বসলে 1000 কেটে যাবে, অর্থাৎ এখানে 1000-এর কোনো আর কাজ নেই। তাহলে অঙ্কটা কী দাঁড়াচ্ছে, যে 16টি মেশিন 27 দিন সময় নেয়, 2টি মেশিন আবার বসানো হলো, তাহলে বেড়ে গিয়ে 18টা হলো, তাহলে 18টা মেশিন কত সময় নেবে, এটাই তোমার অঙ্ক। ওকে, তাহলে এখানে 1000-এর আর কোনো কাজ নেই। এই অঙ্কটা ফেললে অনেক স্টুডেন্ট এই 1000টা নিয়ে কি করবে এটাই সে ঠিক সাজাতে পারে না, অঙ্কটা উত্তর করতে পারে না। অ্যাকচুয়ালি 1000-এর কোনো কাজ নেই। ওকে, তো করো সাতেরটা। দেখো এখানে সাতের ছকটি আসলে তাহলে কি হবে, তোমার এখানে দিন জানতে চাইছে, অর্থাৎ দিনটাকে তুমি ডান দিকে রাখো, আর মেশিন এটাকে তুমি বাঁ দিকে রাখো। কি বলছে দেখো, 16টি মেশিন 1000টি যন্ত্র তৈরি করবে 27 দিন, এখানে দেখো 1000-এর কোনো কাজ নেই, অর্থাৎ 16টি মেশিন 27 দিন সময় নিচ্ছে। 2টি বসানো হয়েছে, অর্থাৎ 16টি ছিল আরও 2টো বেড়ে গেল, তাহলে সমান হলো 18টি মেশিন কত সময় নেবে। ওকে, যন্ত্রাংশ দেখো কম বেশি করেনি, আগেও 1000টি যন্ত্র তৈরি করতো, এখনও 1000টা যন্ত্র তৈরি করবে, অর্থাৎ 1000-এর আর কোনো কাজ নেই। ওকে, তো এখানে কি করবে দেখো, মেশিন যেহেতু বাড়িয়ে দিয়েছে তাহলে দিন আমার কম লাগবে, তাহলে দেখো বেড়েছে কমেছে ব্যস্ত সম্পর্ক। তো এখানেও লেখো যে অতএব মেশিন ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ওকে, তাহলে ব্যস্ত সমানুপাত হবে, তো লেখো অতএব ব্যস্ত সমানুপাত খুব সহজ, আগে হবে 18, তারপরে হবে 16, এরপরে হবে দেখো 27, তারপরে যেমন জিজ্ঞাসা চিহ্ন। তাহলে নির্ণেয় দিন খুব সহজ, তো লেখো অতএব নির্ণেয় দিন কি আসছে দেখো, উপরে হবে 16 আর 27, নিচে এই 18 এসে যাবে। এটা কাটাকাটি করো, দেখো 9 3 27, 9 2 18, 2 8 16, অর্থাৎ দেখো 8 3 24, তাহলে কতদিন সময় নেবে 24 দিন।
খুব সহজে লিখে দাও যে অতএব 24 দিন সময় লাগবে। খুব সহজ, বা পুরোটাও লিখতে পারো, সহজে লিখে দাও 24 দিন সময় লাগবে। ওকে, 1000টি যন্ত্র তৈরি করতে 18টা মেশিনের 24 দিন সময় লাগবে। তাহলে এটাও খুব ইজি অঙ্ক। ওকে, নেক্সট। এরপরে দেখো এই 8এরগুলো কি বলছে, নিচের পারস্পরিক সম্পর্কগুলি দেখি। দেখো এখানে সম্পর্কগুলি একটা ছক দেখিয়ে দিয়েছে। গণিতের গল্প তৈরি করি, অর্থাৎ এদের মতো গল্প তৈরি করতে হবে এবং ত্রৈরাশিক পদ্ধতিতে উত্তরগুলো বার করতে হবে। মানে দেখো এই যে অঙ্ক দেওয়া ছিল, গল্প দেওয়া ছিল, ছক তৈরি করে অঙ্ক করেছি, এখন হচ্ছে ছক দেওয়া আছে, গল্প তৈরি করে অঙ্ক করতে হবে। ওকে, এখানে এটা কি বলছে দেখো, পেনের সংখ্যা, আর এদিকে বলছে দেখো দাম। তাহলে 25টি পেনের দাম বলেছে 112.5 টাকা, তো 12টি পেনের দাম কত। তাহলে এই ছক দিয়েছে, এই ছক অনুসারে খুব সহজেই তুমি তাহলে গল্পটা লিখে দেবে যে 25টি পেনের দাম 112.5 টাকা, তবে 12টি পেনের দাম কত হবে। তাহলে এইভাবে গল্পটা তুলে দিলেই হবে। তো দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ, তো ছকটা যেমন দিয়েছে তোলা হয়েছে, আর ঠিক এইভাবে একটা গল্প বানিয়ে দেবে কি 25টি পেনের দাম 112 টাকা, তবে 12টি পেনের দাম কত। খুব সোজা। এবারে দেখো এইটা অনুসারে এবারে অঙ্কটা ত্রৈরাশিক পদ্ধতিতে করে দাও। অর্থাৎ দেখো এখানে পেন কমে গেছে, টাকাও কমবে, সরল সম্পর্ক। তো এবার অঙ্কটা করো যে অতএব পেন ও টাকার মধ্যে সরল সম্পর্ক। ওকে, গল্পটা আগে লেখা আছে কি সময়টা বাঁচানোর জন্য। ওকে, তারপরে কি লেখো, অতএব ব্যাস সরল সম্পর্ক হয়েছে মানে এটা সরল সমানুপাত। তো সরল সমানুপাত সমান, তাহলে এটা দ্বয়ের মতো হয়, অর্থাৎ এটা প্রথমে 25 প্রথমে, তারপরে হবে 12, তারপরে দেখো 112.5, এরপরে ইজ টু জিজ্ঞাসা চিহ্ন। সোজা, অর্থাৎ 25:12 সমানুপাত 112.5 ইজ টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে লিখে দাও যে অতএব নির্ণেয় টাকা। নির্ণেয় টাকা, যেহেতু টাকাটাই আমি জানতে চাইছি, টাকা কি আসবে দেখো 25 নিচে আসবে, আর 12 আর 112.5 এটা উপরে যাবে। দেখো দশমিকটা আগে তুলে দাও, দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1 আর 1 ডান দিকে একটা সংখ্যা, একটা শূন্য নিচে নেমে যাবে, অর্থাৎ 10। এবারে দেখো এটা 5 দিয়ে কাটলে কী হচ্ছে দেখো, 5 5 এ 25, এটা 5 দিয়ে কাটলে দেখো 5 2 এ 10, 11 থেকে 10 বাদ গেলে পড়ে থাকছে 1, 11 2 এ 12, 5 2 এ 10, 12 থেকে 10 বাদ গেলে 2, 2 5 এ 25, 5 5 এ 25, তাহলে ভাগ করলে এটাই উত্তর পাবে। আবার দেখো এটা 5 দিয়ে কাটলে 5 4 এ 20, পড়ে থাকছে 2, 25, 5 5 এ 25, 45। আবার এটা দেখো 5 দিয়ে কাটলে 5 2 এ 10, আর এটা হচ্ছে 5 9 এ 45। 2 দিয়ে 12কে কাটলে দেখো 2 6 এ 12, অর্থাৎ দেখো পড়ে রয়েছে 6 আর 9, তাহলে 6 9 এ 54, তাহলে 54 টাকা লাগবে। তাহলে উত্তর হচ্ছে তাহলে 12টি পেনের দাম কত। তো লিখে দাও যে অতএব 12টি পেনের দাম 54 টাকা। ক্লিয়ার? তাহলে এটা খুবই ইজি, গল্পটা বানিয়ে দিতে হবে, অর্থাৎ আসলে তুমি অঙ্কটা বুঝতে পেরেছো, সেটাই বুঝতে পারলো, আর এই অঙ্ক তো খুবই সোজা। ওকে, নেক্সট। এরপর বিয়েটা কি বলছে দেখো, এখানে গতিবেগ কিমি বা ঘন্টা। দেখো 9 কিমি গতিবেগে বা 9 ঘন্টায় গেলে দূরত্ব যায় 112.5 কিমি, তো 12 ঘন্টায় গেলে কত যাবে। ওকে, এটাই তোমার অঙ্ক। তো এরও গল্প তৈরি করতে হবে এবং ত্রৈরাশিক পদ্ধতিতে অঙ্কটি করতে হবে। ওকে, তো দেখো এখানে দেখো এইভাবে ছকটা তৈরি করে এইভাবেই গল্পটা বানিয়ে দেবে, বা তুমি অন্য গল্পও করতে পারো যে কিছু সময়ে কাকা 9 কিমি গতিবেগে হাওড়া যায়, যা 112 কিমি, যা 112.5 কিমি। ওকে, অর্থাৎ বাড়ি থেকে হাওড়া যেতে 112.5 কিমি যায় 9 কিমি গতিবেগে বা 9 ঘন্টায়। তবে 12 কিমি গতিবেগে গেলে সে কত যাবে, বা 12 ঘন্টায় গেলে সে কত যাবে, এইভাবেও গল্পটা বানাতে পারতে। তাহলে দেখো যেহেতু গতিবেগ বেড়ে গেছে, তাহলে অনেকটা দূরত্ব যাবে, তাহলে দুদিকেই দেখো বেশি বেশি হয়েছে, অর্থাৎ সরল সম্পর্ক। তো এখানেও লিখবে যে অতএব গতিবেগ ও কিমির মধ্যে সরল সম্পর্ক। সরল সম্পর্ক, তাহলে সরল সমানুপাত। তো লেখো অতএব সরল সমানুপাত। সরল সমানুপাত কি আসবে, প্রথমে আসবে 9, তারপরে 12, সমানুপাত 112.5 ইজ টু জিজ্ঞাসা চিহ্ন। ক্লিয়ার? নির্ণেয় কিমি বার করে নাও, নির্ণেয় কিমি। দেখো এই 9টা নিচে থাকবে, 12 আর 112.5টা উপরে যাবে। ঠিক দশমিকটা তুলে দিয়ে নিচে 10 বসিয়ে দাও, কাটাকাটি করো।
দেখো 5 2 10, এটা 5 দিয়ে কাটলে কী আসবে, 5 2 10 পড়ে থাকছে 1, 5 2 10 পড়ে থাকছে 2, 5 5 25, আগেও কেটেছো একই ব্যাপার। তো এবারে দেখো এটা যদি তুমি 2 দিয়ে কাটো 2 6 12, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 3 9, এই 3 দিয়ে এটা কাটলে কী হচ্ছে দেখো 3 7 21, 22 থেকে 21 বাদ দিলে 1, 1 আর 5 15, 3 5 15, অর্থাৎ দেখো 75 2 150, অর্থাৎ 150 কিমি যাবে। তাহলে লিখে দাও, অতএব তিনি 150 কিমি যাবে, অর্থাৎ 12 কিমি গতিবেগে 150 কিমি যাবে, বা 12 ঘন্টায় 150 কিমি যাবে। ওকে, তাহলে এই অঙ্কটা খুবই সোজা, গল্পটাও এইভাবে সাজিয়ে নেবে। ওকে, নেক্সট সিএটা কী বলছে দেখো, এখানে পাম্পের সংখ্যা দিয়েছে, আর এখানে দেখো শেষের জমির পরিমাণ বা যেটা বিঘায়, অর্থাৎ 6টি পাম্প 31.2 বিঘা জমি জলসেচ করতে পারে। তো 13টি পাম্প কত বিঘা জমি জলসেচ করতে পারবে? তো এইটাই তোমার মেন গল্প, এটা লিখে দেবে আর অঙ্কটা করে নাও। দেখো দেখো এখানে সিয়ের ছকটা তুলে এই গল্পটাই তুলবে, খুবই ইজি। এখানে পাম্প বেড়ে গেছে, অর্থাৎ মেশিন বেড়ে গেছে, তো বেশি বিঘায় জমি জলসেচ করবে, দুদিকেই দেখো বেশি, সরল সমানুপাত। তো এটাও লেখো, অতএব পাম্প ও বিঘার মধ্যে সরল সম্পর্ক। ওকে, সরল সম্পর্ক, তাহলে সরল সমানুপাতটি কী হবে? তো লেখো, অতএব সরল সমানুপাত সমান, এদিকে লিখে দিই, এদিকে ডি এর অঙ্কটা করব। সরল সমানুপাত দেখো দয়ের মতো হবে, 6 আগে, তারপরে 13, তারপরে ইসডু 31.2, তারপরে ইসডু জিজ্ঞাসা চিহ্ন। এখানে লেখো, অতএব নির্ণেয় বিঘা, নির্ণেয় বিঘা, নির্ণেয় বিঘা কি আসবে? 6টা নিচে আসবে, 13 আর 31.2টা উপরে যাবে। তাহলে দেখো গুণিতক দিয়ে দশমিকটা তুলে দাও, 10 উঠে গেল। ক্লিয়ার? এটা এবারে কাটো, দেখো তুমি যদি এটা কাটো 6 দিয়ে কাটো, দেখো 6 5 30 ওটা থাকছে 1 2 12, 6 2 12। ওকে, আর 10 দিয়ে কিছু কাটার দরকার নেই, আমি দশমিক আবার ফিরিয়ে যাব। ওকে, তাহলে কি আসছে দেখো, নিচে আসছে 10, আর উপরে দেখো 13 2 26, 6 হাতে থাকে কত 2, 13 5 65, আর 2 67। তাহলে দেখো একটা শূন্য মানে এইখানে দশমিক উঠে যাবে, অর্থাৎ 67.6 এটা বিঘা। ওকে, তাহলে কত বিঘা জমি জলসেচ করবে? তো লিখে দাও যে অতএব 67.6 বিঘা জমি জলসেচ করবে। ওকে, তাহলে দেখো এটা খুবই ইজি অঙ্ক, খুবই সহজে এখানে এটা হয়ে গেল, খুবই ইজি, সহজে বসিয়ে দিলাম। এটা এদিকে ডি এর অঙ্কটা করে দেবো। ওকে, ডি এর অঙ্কটাও দেখো আগে বইয়ে কি দিয়েছে, দেখো ডি এর অঙ্কটা এদিকে দিয়েছে গ্রাম, অর্থাৎ দানা শস্য কত গ্রাম করে দেবে, আর এদিকে দেখো জোন দিয়েছে। এই ছকটাকেই আমি ঘুরিয়ে লিখবো, অর্থাৎ এই জোনটা এইদিকে লিখবো, আর এই দানা শস্য যে গ্রামটা এটা এদিকে লিখবো, লেখার পরে গল্প তৈরি করে অঙ্কটা হয়ে যাবে। তো দেখো দেখো এখানে ছকটা ঘুরিয়ে দিয়েছি, তো সেইভাবেই অঙ্কটা তুলবে যে 425 জন ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্য ছিল 306 গ্রাম করে। ওকে, তবে ওই খাদ্যে 458 জনের কত গ্রাম করে দিতে হবে, অর্থাৎ বরাদ্দ করতে হবে, এটাই হিসাব। এখানে দেখো ছাত্র সংখ্যা বেড়ে গেছে, তাহলে আমার খাদ্য কম কম করে দিতে হবে, নাহলে ঠিক ঠিক টাইমে মেনটেন হবে না। তাহলে জোন বেড়ে গেছে, খাদ্য কমবে, ব্যস্ত সম্পর্ক। তো এখানে লেখো যে অতএব জোন ও খাদ্যের বা গ্রামের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ওকে, তাহলে ব্যস্ত সমানুপাতটি কী হবে? তো লেখো, অতএব ব্যস্ত সমানুপাত সমান, ব্যস্ত সমানুপাত দেখো প্রথমে হবে 458 = 425 সমানুপাত 306 জিজ্ঞাসা চিহ্ন। ক্লিয়ার? তাহলে এবার লিখে দাও যে অতএব নির্ণেয় গ্রাম বা খাদ্য, এখানে কি আসবে 458টা আমার নিচে আসবে, আর 425 ও 306টা উপরে যাবে, এটাই বুঝতে হবে। এটা এবার কি দিয়ে কাটাকাটি করবে দেখো, যদি 2 দিয়ে কাটো, দেখো 2 2 4, 2 2 4 1, 2 9 18, আবার এটা 2 দিয়ে কাটলে দেখো 2 15 30, 2 3 6। তাহলে এবার কি আসছে, নিচে হচ্ছে 229, আর ওপরে এই দুটো গুণ করে বসিয়ে দাও। দেখো এই দুটো যদি তুমি গুণ করো, তুমি গুণ করলে পাবে
65025। ওকে, এবার এটা দিয়ে একে ভাগ করলে আমি খুব সহজে এটা বুঝিয়ে দিচ্ছি, তুমি ভাগ করে দেখে নেবে। এর উত্তর পাবে 283.96 এত গ্রাম। উত্তরটা পারফেক্ট মিলবে না, যার কারণে এখানে লিখবে প্রায়। ওকে, তাহলে কী লিখবে, কত গ্রাম করে বরাদ্দ দিতে হবে? তো লিখে দাও যে অতএব প্রায় 283.96 গ্রাম করে বরাদ্দ করতে হবে। ওকে, বরাদ্দ করতে হবে। ক্লিয়ার? এটা কেউ 283.95 গ্রাম করলেও তার রাইট হয়ে যাবে। ওকে, তাহলে এই অঙ্কগুলো খুবই ইজি। তো আশা করি এই অঙ্কগুলো পুরোপুরি বুঝতে পেরেছো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।